বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আগামীতে দুদেশের সম্পর্ক আরও ইতিবাচক হবে। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। এসব তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। বিএনপি সরকারের ৬ মাস পর্যবেক্ষণের পর সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও বৈঠক করছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাইকমিশনার বলেন, বাংলাদেশকে ছোট মনে করে না তার দেশ। গত কিছুদিন সম্পর্কের যে অবনতি হয়েছিল সেটা কাটিয়ে আগামীতে আরও ইতিবাচক হবে বলে আশা করেন তিনি। পলিটিক্স উইল কন্টিনিউ ইন ইটস ওন ওয়ে, বাট বিজনেস সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। অ্যান্ড আই হ্যাভ নো ডাউট আগামী দিন ইট ইজ ভেরি পজিটিভ। ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে বিভিন্ন আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য, আরেকটি হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় আমেরিকা। সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আমি আবারও রিপিট করছি, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলের সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। একই সাথে চীন ও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে জানান প্রতিমন্ত্রী। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের যৌথ নিরাপত্তা চুক্তির ব্যাপারে ঢাকারও আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসে গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ন্যাটোর আদলে করা এই প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক। সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখেই মানুষের কল্যাণে বিশ্ব দরবারে দেশকে তুলে ধরতে চান বলেও জানান তিনি। এ সময় নিজের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশেরই নাগরিক। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করলে এ আহ্বান জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি হজ যাত্রী ও হাজিদের কষ্ট লাঘবে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নয়নে সৌদি সরকারকে আহ্বান জানান রাষ্ট্রপতি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত। একই সাথে বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সাক্ষাৎ। এদিকে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে এ বিষয়ে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, খাবারের মান নিয়ন্ত্রণের বিষয়ে বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশেষ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভায় যুক্ত হওয়ার নতুন সদস্যরাও মন্ত্রিপরিষদের সভায় অংশ নেন। দলের নাম ভাঙিয়ে যারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। দলকে সংগঠিত করা এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ত্রুটি বিচ্যুতি দূর করে সংগঠনকে এগিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হবে বলেও জানান রিজভী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের মিছিলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জিয়া উদ্যান ও আশেপাশের এলাকা। দুঃসময়ে দলের হাল ধরে রাখা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। শত বাধা বিপত্তি পেরিয়ে উনি এগিয়ে গেছেন। সামনের দিনগুলোতেও শত বাধা বিপত্তি পেরিয়েই উনি এগিয়ে যাবেন দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের মাননীয় চেয়ারপারসনের নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন পরীক্ষিত নেতাকর্মীকে ভারপ্রাপ্ত মহাসচিব করেছেন। এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। ত্যাগী নেতার মূল্যায়নের মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে বিএনপি অলওয়েজ ত্যাগী নেতাদের পক্ষে, এবং তার এই মূল্যায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমরা আনন্দিত, গর্বিত এবং আমরা খুশি হয়েছি। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নাম ভাঙিয়ে যারা নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। বিএনপির সুনাম নষ্ট করতে যেসব ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা জানান তিনি। তারেক রহমান তার নতুন কিছু কর্মসূচি যেটি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, আমরা দলের নেতাকর্মীরা সেই বাস্তবায়নকে আমরা সহযোগিতা করব, আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিল না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আইফেস আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি জানান, ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাবের সঙ্গে ইসি একমত হতে না পারায় সুপারিশ বাস্তবায়নে একটি চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, অনেক দল প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই নিবন্ধনের জন্য চাপ সৃষ্টি করেছিল। এদিকে ঠাকুরগাঁও 1 আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আসনটিতে উপনির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 90 দিনের মধ্যে হবে উপনির্বাচন। নানাবিধ কনসিডারেশন আছে, তো এগুলো সব বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। তবে আশা করি এটা কিন্তু এমন না যে ইট উইল বি ব্যাডলি ডিলেড, এমন না, কিন্তু এটা মানে যথাসম্ভব আমরা সব কিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রুভেড টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবেই আমরা ব্যবস্থা নিব। বিএনপি সরকার গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। জুলাই সনদ মানতে বিএনপি বাধ্য, একথা জাতীয় সংসদে স্পষ্টভাবে বলা হয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথেষ্ট স্বচ্ছতার সাথে করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা আইন করা হলো। অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশনের সমপরিমাণ যদি কিছু হয় তাহলে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এ ধরনের কোনো অধ্যাদেশ জারি করা যাবে না যেটা সংবিধান সংশোধনের সমকক্ষ হয়। এই কারণে ওনারা অধ্যাদেশে না যেয়ে আদেশে গেলেন। এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের ভুল হতে পারে, তবে আমাদের চিন্তা স্বচ্ছ, আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। সরকারের 6 মাসে অর্থনীতি পুনরুদ্ধারের ধারা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। রাজধানীর ধানমন্ডিতে সরকারের প্রথম 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সিপিডির সংলাপে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয়। গবেষণা সংস্থাটি জানায়, 31টি অর্থনৈতিক সূচকের মধ্যে 19টি নিম্নমুখী। সেই সাথে জ্বালানি সংকটে অনেক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামাল দিয়ে 6 মাস অতিবাহিত করেছে বর্তমান সরকার। ক্ষমতা গ্রহণের পর 180 দিনের মধ্যে দেশের বিদ্যমান সমস্যাগুলো লাঘবে নানা প্রতিশ্রুতি দেয় সরকার। এ বাস্তবতায় সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজকে আমাদের অন্যতম মেসেজ যেটা হলো, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক সূচকের মধ্যে অধিকাংশই নিম্নমুখী। মাথাপিছু ঋণ বেড়ে $55,000 দাঁড়িয়েছে। আমরা মোট 31টি সূচককে দিয়ে মূল্যায়ন করতে চেয়েছি গত 6 মাসে এই সরকার কতখানি অগ্রগতি হলো বা কোথায় কোথায় তারা অসুবিধায় পড়েছে। আমরা দেখেছি 31টার ভিতরে উন্নতি হয়েছে 12টাতে, আর 19টাতে অবনমন ঘটেছে। উন্নতি কোনো হয়নি এটা বলবো না, কিন্তু যেই পরিমাণের এখানে চাঞ্চল্য এবং অগ্রগমন দরকার সেটা আমরা লক্ষ্য করছি না। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই সাথে জ্বালানি সংকট সহ নানা কারণে 95টি কারখানা বন্ধ হওয়ায় প্রায় 62,000 মানুষ হারিয়েছে কাজ। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি 6 মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। ইংরেজিতে বলি আমরা, there are a lot of noises but no music.
রেমিটেন্সের প্রবাহ কমে আসা, বাণিজ্যিক ঘাটতি এবং বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করেন সংস্থাটির আরেক সম্মাননীয় ফেলো। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। ইনফরমাল সেক্টরে জব ক্রিয়েটেড হবে 1 কোটি হবে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি। আপনি যদি ঠিকমতো পরিচালনা করতে না পারেন, পুরনো অতীত সময়ের সুবিধাভোগীদের নিয়ন্ত্রণে আপনি চলে যাবেন।